ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু এক্সাম কমরেড। তো আজকে আমাদের সেকেন্ড ক্লাস। প্রথম ক্লাসে আমি তোমাদের গোটা সিলেবাসটা বলেছিলাম, কি কি সিলেবাস রয়েছে, ডেসক্রিপটিভের জন্য কি কি করতে হবে, সেটার জন্য আমাদের গ্রামার কি কি করতে হবে, ভোকাবুলারি কি কি করতে হবে। এবং তখন আমি তোমাদের একটা হিন্ট দিয়েছিলাম যে আজকের ক্লাসে যে প্রথম 15 মিনিট, মানে আমি তোমাদের বাড়িতে 15-30 মিনিট চেয়েছিলাম তোমাদের কাছে তোমাদের প্রিপারেশনের জন্য। প্রথম 15 মিনিট তোমরা কি করবে, পরের 15 মিনিট তো এখানে যা যা হচ্ছে এবং যা যা হোমওয়ার্ক দেওয়া হচ্ছে সেগুলো প্র্যাকটিস করবে, লিখবে, সে তো থাকবেই। প্রথম 15 মিনিট কি করবে তার একটা হিন্টও আমি তোমাদের আগের ক্লাসে দিয়েছিলাম, মুখে কিছু বলিনি কিন্তু স্লাইডে ছিল। জানি না কে কে ওয়াচ করেছো। তো আজকে সেই জিনিসটা দেখবো এবং সেটা আমরা ডিটেলসে আলোচনা করব। তো চলো দেখো, আমরা পরের স্লাইডটায় চলে যাই। আচ্ছা, ভালো কথা, তোমরা হয়তো অলরেডি সবাই জয়েন করে গেছো। যদি জয়েন না করে থাকো তাহলে এখানে দেখো টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, @WBP_KP_SI_mains। এইটা যদি ডিরেক্ট টাইপ করো তাহলে টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যেতে পারবে। আর যদি তুমি দেখো যে এই ভিডিওটার যে লিঙ্ক দেওয়া হচ্ছে ডেসক্রিপশনে, সেখানেও সেই লিঙ্কে তুমি ক্লিক করে জয়েন করে যেতে পারবে। যদি জয়েন না করে থাকো তাহলে জলদি জয়েন করে যাও, তাহলে ক্লাসগুলো পরপর পেয়ে যাবে। ওকে, ফাইন। তাহলে আজকে চলে আসি আমরা আজকের টপিকে। কি লেখা আছে এখানে? রিডিং। দেখো, এবং এখানে একটা নিউজ পেপারের ছবি দেওয়া আছে। রিডিং পড়তে যাব কেন আমরা খামোখা? রিডিং আমরা এই কারণেই পড়তে চাইবো বা এই কারণেই পড়বার কথা বলবো। রিডিংটা কিরম বলতো? রিডিংটা হচ্ছে ভাতের মতো। মানে ধরো তুমি সবজি খেতে পছন্দ করো, অথবা কেউ চিকেন খেতে পছন্দ করে, কেউ হয়তো ডিম খেতে পছন্দ করে। যে যাই খাও না কেন, সঙ্গে কি দিয়ে খাবে? বাঙালি মানেই ভাত, অথবা কারো কারো ক্ষেত্রে রুটি। তো বেসিক একটা জিনিস লাগছে, যে বেসিক ইনগ্রেডিয়েন্টটা আমরা যাই মেনু করি না কেন তার সঙ্গে সব সময় থাকছে। তো তুমি যদি স্পোকেন ইংলিশ শিখতে চাও, অথবা রিটেন ইংলিশ শিখতে চাও, কম্পিটিটিভ এক্সামের প্রিলিমিনারি পরীক্ষা দিতে চাও, অথবা কোনো একটা কম্পিটিটিভের মেন ক্লিয়ার করতে চাও যেখানে ডেসক্রিপটিভ ইংলিশ আছে, যেখানে ইংলিশ আছে, অথবা বলা ভালো কোনো একটা ল্যাঙ্গুয়েজের পেপারে তোমাকে ফেস করতে হচ্ছে কিছু কোয়েশ্চেনের, সেখানেই প্রথম যে জিনিসটা তোমার লাগবে সেটা হচ্ছে রিডিং। রিডিং পড়ার মাধ্যমে আমরা কি কি শিখবো? এই প্রশ্নের উত্তর দেওয়ার থেকে এটার উত্তর দেওয়া সহজ, যে রিডিং পড়লে কোন জিনিসটা শেখা যাবে না। রিডিং পড়লে সমস্ত কিছু শেখা যাবে, যে যে জিনিসগুলো আমাদের প্রয়োজনীয়। কিভাবে শেখা যাবে সেটা আমরা একটা উদাহরণ দিয়ে শিখব। তো কথা না বাড়িয়ে আমরা উদাহরণটায় চলে যাই। এখানে যে নিউজ পেপারটা দেখতে পাচ্ছ, এখানে অনেকগুলো নিউজ আছে। এটা টাইমস অফ ইন্ডিয়া থেকে ডিরেক্ট নেওয়া হয়েছে এই পেপারটা, মানে একটা পেজ নেওয়া হয়েছে। এই পেজের এইখানে যে নিউজটা রয়েছে সেই নিউজটা আমরা আজকে একসাথে পড়বো, এবং এটা পড়ার মাধ্যমে কিভাবে আমরা শিখবো বা কোন কোন জিনিস আমরা শিখবো সেটা দেখবো, এবং সেটা আমরা ফলো করব বাড়িতে যখন রিডিং পড়বো তখন। তো এই নিউজটাকে আমি টাইপ করে রেখেছি। তো চলো আমরা পরের স্লাইডটায় চলে যাই, যেখানে আমরা নিউজটা দেখতে পাবো। এখানে রয়েছে পুরো নিউজটা, এবং হেডিংটাও তোমরা লক্ষ্য করছো, আ হোলসাম প্রিপারেশন স্টার্টস উইথ অ্যান ইমপ্রুভড রিডিং স্কিল। তার মানে একমাত্র একটা ইমপ্রুভড রিডিং স্কিল থাকলেই আমাদের প্রিপারেশনটা একটা হোলসাম প্রিপারেশন হবে। মানে হোলসাম প্রিপারেশন মানে যে প্রিপারেশনটা সব দিক থেকে পুষ্টিকর হবে, যা যা আমরা ইংরেজি নিয়ে করতে চাই সব কিছুর ক্ষেত্রে কাজে লাগবে। তার জন্য কি করতে হবে? রিডিং করতে হবে। আচ্ছা, এমনি যখন আমরা রিডিং পড়ি, মানে তুমি একটা নিউজ পেপার কিনে পড়ছো, তখন সে নিউজ পেপারটা তুমি যেভাবে পড়বে, অথবা শুধু নিউজ পেপার বলে নয়, যে কোনো কনটেক্সট তুমি যেভাবে পড়বে, যখন তুমি একটা উদ্দেশ্য নিয়ে পড়ছো, কি উদ্দেশ্য? কোনো একটা পরীক্ষাতে ভালো নম্বর পাওয়া বা সেটার কাট অফ ক্লিয়ার করা, একটা পারপাস আছে। তো তো পারপাসফুল রিডিং যখন হবে, এই দুটো কিন্তু আলাদা হবে, এক হবে না। কেন এক হবে না? কারণ এমনি যখন কেউ রিডিং পড়ছে, সে শুধু তার ওই প্যাসেজটা বা ওই লেখাটার স্বাদ গ্রহণ করবার জন্যই পড়ছে, আর আমি কিন্তু ওখান থেকে কিছু শিখতে চাইছি। তাহলে আমি রিডিংও পড়বো, সঙ্গে সঙ্গে স্ক্যানিংও করব। কিরম ভাবে স্ক্যান করব? স্ক্যান করব একটা প্রসেসে, সেটা তোমরা দেখো। এখানে দেখো, এই যে নিউজ পেপার রিপোর্টটা রয়েছে, হেডিংটা দেখো, 4 কিলড ইন শিকাগো ট্রেন শুটিং। প্রথম কথা হচ্ছে, এটা যখন একটা নিউজ পেপার রিডিং, নিউজ পেপারের একটা রিপোর্ট,
তাহলে এই রিপোর্টই তো তোমাদের লিখতে হবে। যেই রিপোর্টটা তোমরা পড়ছো নিউজ পেপার থেকে, এরকমই একটা রিপোর্ট তোমাদের লিখতে হবে। তাহলে ধরো প্রথম ফায়দা যেটা, আর কিছুই যদি আমরা না শিখতে পারি এখান থেকে, আমরা এইটুকু শিখতে পারবো হাউ টু রাইট আ রিপোর্ট। যদিও এটা রিপোর্ট লেখার ক্লাস নয়, রিপোর্ট লেখার যখন ক্লাস হবে তখন আমি আরো টিটবিটস গুলো বলবো, আরো টেকনিক গুলো বলবো, কিন্তু এখানে আমরা একটা ঝলক পেয়ে যাব যে নিউজ পেপারের রিপোর্ট কিরম লেখা হয়। এখানে হেডিংটা যেটা আছে যে 4 জন মানুষ মারা গেছে, লক্ষ্য করে দেখো 4 কিল্ড লেখা হয়েছে। যদি 4 জন মানুষ মারা যায়, গ্রামাটিক্যালি কি 4 কিল্ড কথাটা ঠিক? ঠিক নয়। কারণ 4 জন মানুষ, তারা নিজেরা তো কিছু করেনি, তারা মৃত হয়েছে। তার মানে সাবজেক্ট যে আছে 4 মিন 4 পার্সনস। তাহলে এই সাবজেক্ট কিন্তু কোনো অ্যাকশন করছে না, সাবজেক্ট রিসিভ করছে অ্যাকশন। যখন সাবজেক্ট অ্যাকশন করে, আমি খাচ্ছি, আমি খেলছি, আমি ঘুমোচ্ছি, আমি তোমার সাথে কথা বলছি, এখানে কি সাবজেক্ট কাজ করছে। সাবজেক্ট যখন অ্যাকশন করে তখন সেটা লিখি আমরা অ্যাক্টিভ ভয়েসে, আর সাবজেক্টের উপর যখন কোনো অ্যাকশন হয় তখন সেটা লিখি আমরা প্যাসিভ ভয়েসে। গট ইট? ফর এক্সাম্পল, ধরো আই ওয়াজ গিভেন আ পেন ইন মাই বার্থডে। আই ওয়াজ গিভেন মানে আমি কাউকে দিইনি, আমাকে একটা পেন দেওয়া হয়েছে। হি ওয়াজ টোল্ড এভরিথিং, সে কিছু বলেনি, তাকে সবকিছু বলা হয়েছে। এভরিথিং ইজ সেটেলড, এভরিথিং কোনো কাজ করেনি, সমস্ত কিছুকে অন্য কেউ সেটেল করেছে। তার মানে সাবজেক্ট যখন অ্যাকশন করছে তখন হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, সাবজেক্টের উপর যখন অ্যাকশন হচ্ছে তখন প্যাসিভ ভয়েস। এটা জানো তোমরা। প্যাসিভ ভয়েস আছে কি নেই সেটা বোঝার টেকনিক্যাল সাইন কি? একটাই টেকনিক্যাল সাইন আছে। অনেকে মনে মনে ভাবছো বাই থাকলে প্যাসিভ ভয়েস হয়, সব সময় নাও হতে পারে। সেটা কোনো ডেফিনিট একটা সিগন্যাল নয় যে এই সেন্টেন্সটা প্যাসিভ ভয়েসে আছে। একটাই সাইন যেটা থেকে বুঝবো সেন্টেন্সটা প্যাসিভ ভয়েসে আছে, সেটা হচ্ছে বি প্লাস V3। বি মানে কি? বি মানে একটা অক্সিলিয়ারি ভার্ব। কোনগুলো বি ভার্ব? প্রেজেন্ট টেন্সে am is are, পাস্ট টেন্সে was were, ফিউচার টেন্সে shall be will be, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম বিং BEING, পাস্ট পার্টিসিপল ফর্ম BEEN been। পরে যখন আমরা ভার্ব এন্ড টেন্স পড়বো তখন ডিটেলসে আলোচনা করব। এইগুলোর মধ্যে যে কোনো একটা থাকতে হবে, সঙ্গে V3। V3 কি? V3 হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। পাস্ট পার্টিসিপল ফর্ম কিরকম হয় জানো তোমরা? যেমন গো, ওয়েন্ট, গান, এই গানটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। ডু, ডিড, ডান, এই ডানটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। তাহলে একটা বি ভার্ব থাকবে সঙ্গে V3। এখানে দেখো 4 এর পরে কোনো বি ভার্ব নেই, কিন্তু সেন্স প্যাসিভ। কেন? এটা হেডিং বলে। তার মানে হেডিং এ সো কল্ড গ্রামার মেনটেন হচ্ছে না, হেডিংটাকে ছোট করার জন্য। এই ধরনের লেখাকে আমরা কি লেখা বলি? টেলিগ্রাফিক লেখা। টেলিগ্রাফ লিখতে ছোটবেলায় বা না লিখলেও একটা আইডিয়া আছে কিরম ভাবে লিখতাম আমরা? মাদার ইল কাম শার্প, বাবাকে টেলিগ্রাফ করলাম। অথবা মানি নিডেড সেন্ড 5000, সেখানে পুরো গ্রামারটা লিখতাম না, কারণ প্রত্যেকটা যে শব্দ তার জন্য অর্থ ব্যয় করতে হতো। ফলে মানে বোঝানোটাই শেষ কথা, গ্রামার কারেকশনটা ইম্পর্টেন্ট নয়। ফলে রিপোর্টের হেডিং এ গ্রামার মেনটেন করা হচ্ছে না। whereas এখানে যখন শুরু হয়েছে দেখো 4 পিপল, এখানে কি ছিল? 4, এখানে কি হয়ে গেছে? 4 পিপল। তার মানে সাবজেক্টটা ঠিকঠাক ভাবে লেখা হচ্ছে। এবং এই যে সাবজেক্টটা আছে এরা কিছু করেনি, কি করা হয়েছে? ওয়ার ফ্যাটালি শুট, মানে গুলি করে মারা হয়েছে। ফ্যাটালি কথাটার মানে কি সেটাতে আমরা পরে আসছি। ফ্যাটালি শুট তার মানে 4 জন মানুষকে গুলি করে মারা হয়েছে। তার মানে 4 জন মানুষ যারা সাবজেক্ট ছিল তারা কোনো অ্যাকশন করেনি, তাদের উপরে অ্যাকশনটা হয়েছে। তাই জন্য এখানে ওয়্যার দেখো বি ভার্ব এবং তারপরে শুট, এটা 3টে ফর্মই এক হয়। ফলে বি ভার্ব লেখা হয়েছে এবং তার সঙ্গে ভার্বের থার্ড ফর্মও বসেছে। তার মানে এখানে একটা প্যাসিভ কনস্ট্রাকশন হয়েছে। যেই প্যাসিভ কনস্ট্রাকশনটা এখানে মিন করেছে কিন্তু লেখেনি, সেই প্যাসিভ কনস্ট্রাকশনটাই কিন্তু এইখানে পরিষ্কারভাবে লিখেছে 4 পিপল ওয়্যার ফ্যাটালি শুট।
aboard a transit train on Monday morning in a suburb west of Chicago in what authorities said was an isolated episode. Full stop. তার মানে এই পুরোটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা সিঙ্গেল সেন্টেন্স, নিবি একটা যদিও প্লেসের নাম দিয়েছে, মানে এখান থেকে শুরু হচ্ছে এক্স্যাক্টলি 4 people were fatally shot। এটা কোন ফর্মে লেখা হয়েছে? প্যাসিভ ফর্মে লেখা হয়েছে। ওকে, এই যে ফ্যাটালি কথাটার মানে কি? ফ্যাটালি কথাটার মানে হচ্ছে ডেডলি, মানে এমন আঘাত যার ফলে মৃত্যু হতে পারে। এর সিনোনিম কি? লেথাল বলতে পারি, ডেডলি বলতে পারি, মানে দ্যাট কজড আ ডেথ। তার মানে এই যে ফ্যাটালি কথাটা, এর মিনিং কি দাঁড়াচ্ছে? এর মিনিং দাঁড়াচ্ছে হচ্ছে ডেডলি। তুমি কি জানো যে এই শব্দটা কোনোদিন সিনোনিম হিসেবে দেবে না? জানো না? আমি বলে দিচ্ছি দেবে, এবং দিয়েওছে অতীতে। তাহলে আমরা এখনো একটা পুরো লাইন শেষ করতে পারিনি। আমরা কি কি স্ক্যান করলাম? এখানে একটা প্যাসিভ ভয়েসের ফরমেশন দেখলাম, এখানে একটা নতুন শব্দ শিখলাম। চলো আর কি দেখা যায়? এখানে দেখো একটা শব্দ আছে aboard, shoot aboard। এই কথাটা পড়বার সময় আমি জানি না, হয়তো হতে পারে, কারণ আমি দেখেছি এটা এর আগেও, এটা অনেকেই aboard না পড়ে abroad পড়েছে। এটা abroad লেখা নেই, এটা কি লেখা রয়েছে? aboard লেখা রয়েছে। দুটো আলাদা। কোথায় আলাদা? aboard কথাটার মানে হচ্ছে কোনো কিছুর মধ্যে, onto a vehicle, একটা ভেহিকেলের মধ্যে। আর abroad মানে কি? যখন বাইরে যাই আমরা, নেটিভ প্লেস ছেড়ে দেশে আছি, নেটিভ প্লেস, বাইরে গেলাম abroad। সো এই দুটোকে সিমিলারলি সাউন্ড করছে দুটো শব্দ। এই শব্দটার মানে কি? কোনো কিছুর মধ্যে, কোনো যানবাহনের মধ্যে। কোথায়? কিসের মধ্যে? aboard a transit train। ট্রানজিট ট্রেন মানে ধরে নিতে পারো এমনি লোকাল ট্রেন যেরকম থাকে, যেখানে মানুষ বা কোনো জিনিসপত্রকে বহন করা হয়, সেটাই হচ্ছে ট্রানজিট ট্রেন। কবে হয়েছে? অন মন্ডে। লক্ষ্য করো, মন্ডে ডে আছে, তাই তো? আমরা এর আগে অসংখ্যবার পড়েছি যে ডে যদি থাকে তাহলে ডের আগে কি হবে? ডের আগে প্রিপোজিশন কি বসে? অন বসে। মাইন্ড ইট, এখানে অন বসেছে। মর্নিং কোথায় হয়েছে? সাবার্বে হয়েছে। সাবার্ব মানে মফস্বলে, ছোট জায়গা, এবং একটা জায়গার মধ্যে হয়েছে। সাবার্ব ওয়েস্ট অফ শিকাগো, শিকাগোর ওয়েস্টে যে সাবার্ব রয়েছে সেখানে। এবং তার আগে কি প্রিপোজিশন বসেছে? প্লেস প্রিপোজিশন ইন বসেছে। তাহলে দেখো টাইম প্রিপোজিশন এখানে পেয়ে গেলাম, ডেন নামের আগে অন বসে, কোনো একটা জায়গার আগে ইন বসছে, একটা ঘেরা জায়গা, একটা সাবার্ব ওয়েস্ট, একটা জায়গা, একটা প্লেস, তার আগে আমরা ইন বসিয়েছি শিকাগোতে। তো এই দুটো প্রিপোজিশন আমরা এখানে পেলাম। ইন হোয়াট অথরিটিজ সেড ওয়াজ অ্যান আইসোলেটেড এপিসোড। হোয়াট ডাজ ইট মিন বাই আইসোলেটেড? মানে একটা বিচ্ছিন্ন ঘটনা। এখানেও যখন কোনো ঘটনা ঘটে আমরা দেখি যে অথরিটি বলছে কোথাও গুলি চলেছে, কেউ মারা গেছে, এটা রেগুলার ঘটনা নয়, একটা বিচ্ছিন্ন ঘটনা। সো আইসোলেটেড মিনস সামথিং সেপারেটেড, ইন আইসোলেশন। এই আইসোলেশন কথাটা আমরা পরবর্তীকালেও দেখব। তো এই আইসোলেটেড শব্দটা আমরা একটা শব্দ পেলাম, যে শব্দটার মানে আমাদের জানা দরকার। ফ্যাটালি বলে একটা শব্দ পেলাম, যেটার মানে আমাদের জানা দরকার। আমরা এখানে প্যাসিভ ভয়েসের ইউজ দেখলাম, এখানে দুখানা প্রিপোজিশনকে মার্ক করলাম, একটা হচ্ছে টাইম প্রিপোজিশন আর একটা হচ্ছে প্লেস প্রিপোজিশন। আমরা একটা সেন্টেন্স এখনো শেষ করিনি। তো কি রিডিং পড়ার মাধ্যমে আমরা স্ক্যান করতে করতে যাচ্ছি। কি স্ক্যান করছি? যে গ্রামারের নলেজ আমরা গ্রামারে পড়েছি সেইটার প্র্যাকটিক্যাল উপস্থাপনা আমরা দেখছি। এইবার পরের পার্টটা বলি, এই লাইনটা নিয়েই বলছি, এখনো শেষ হয়নি। এই যে লাইনটা রয়েছে, এই লাইনটার মধ্যে একটা বড় লাইন, এই লাইনের মধ্যে দেখো কি হয়েছে, কোথায় হয়েছে, কখন হয়েছে, কবে হয়েছে, এবং কতটা ভয়ঙ্কর পরিমাণে হয়েছে। এভরিথিং ইজ গিভেন। তুমি প্রচন্ড ব্যস্ততায় আছো, সকালবেলা কাজে বেরোবে, নিউজ পেপার পেয়েছো, তুমি হেডিংটা পরে বেরিয়ে যাচ্ছ, আরো একটু ইন্টারেস্টেড হচ্ছ জানতে, কারণ শিকাগোতে তোমার এক আত্মীয় থাকে, তুমি চিন্তিত হয়ে পড়ছো। পরের লাইনটা পড়ছো, 4 people were fatally shot aboard a transit train on Monday morning in a suburb west of Chicago in what authorities said was an isolated episode. সো ফার্স্ট লাইনের মধ্যে যাবতীয় ইনফরমেশন পেয়ে যাচ্ছ, যেটা কিনা একটা রিপোর্ট লেখার মেন জিনিস, মেন টেকনিক, একদম রিপোর্টের প্রাণভোমরা এই ফার্স্ট লাইনটা, যেটা একটা
অলমোস্ট একটা প্যারাগ্রাফ, একটা বড় সেন্টেন্স হবে, নানান ক্লজ যুক্ত হয়ে হয়ে সেই সেন্টেন্সটা তৈরি হবে। সরি, কখনো আমরা ক্লজ জুড়ে জুড়ে করব, কখন আমরা নন ফাইনাইট ভার্ব বা পার্টিসিপল ইউজ করে করে করব, একটা বড় সেন্টেন্স তৈরি করব, সেখানে আমরা সমস্ত ইনফরমেশন গুলো সেখানে দিয়ে দেব। এইমাত্র একটা শব্দ বললাম, সেটা কি? ক্লজ। এই যে সেন্টেন্সটা এখানে লেখা আছে, তোমরা বলতে পারবে এই প্রথম সেন্টেন্সটার মধ্যে কটা ক্লজ আছে? ক্লজটা তো এখন অতটা মনে নেই, অতটা ভালো করে পড়া হয়নি, এই সমস্ত প্রশ্নগুলো মাথায় আসছে, দরকার নেই। একটা সিঙ্গেল কথা মাথায় রাখো, একটা সিঙ্গেল লাইন, যে নাম্বার অফ ফাইনাইট ভার্ব। এক সেকেন্ড আমি একটু মুছে নিই, তাহলে সুবিধা হবে বুঝতে তোমাদের। আমি এইটুকু মুছে দিচ্ছি। দেখো, কিভাবে আমরা ক্লজ বাঁচবো। মনে রাখতে হবে নাম্বার অফ ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব মানে যে ভার্বটা অ্যাকশন শেষ করছে, ইকুয়াল টু নাম্বার অফ ক্লজ ইন এ সেন্টেন্স। যে কটা ফাইনাইট ভার্ব আছে সে কটা ক্লজ, ব্যাস, শুধু এই লাইনটা মনে রাখো। চলো দেখা যাক আমরা খুঁজে পাই কিনা। আচ্ছা, এর সাথে আরেকটা জিনিসও মনে রাখো, কোন সেন্টেন্সের সাবজেক্টকে কিভাবে পাবো আমরা? যে কোনো সেন্টেন্সের ভার্বকে যদি আমরা হু দিয়ে কোয়েশ্চেন করি, তাহলে আমরা পাবো হচ্ছে সাবজেক্ট। ওকে, তাহলে দেখো, 4 people were fatally shoot, তাহলে ওয়্যার আর শুট এটা মিলে, দুটো মিলে কম্বাইন করে একটা ফাইনাইট ভার্ব হচ্ছে। তাহলে আমি এখানে এক লিখলাম এটার মাথায়, তাহলে ওয়্যার শুট একটা ফাইনাইট ভার্ব আছে। আর ট্রানজিট ট্রেন অন মন্ডে মর্নিং ইন আ সাবারব ওয়েস্ট অফ শিকাগো ইন হোয়াট অথরিটি সেইড, তাহলে সেইড একটা ফাইনাইট ভার্ব আছে। তাহলে এটা কত নম্বর? এটা 2 নম্বর। ওয়াজ, দেখো আরেকটা ভার্ব, এখানে 3 নম্বর ভার্ব, সেইডের পরে ওয়াজ, কি করে বসছে? আলাদা ক্লজ বলে। তিনটে ভার্ব হলো। অ্যান আইসোলেটেড এপিসোড, আইসোলেটেড এখানে ভার্ব নয়, যদিও এটা ইডি আছে। কিভাবে বুঝতে পারছি? এর আগে আর্টিকেল আছে এবং এপিসোড নাউনটাকে কোয়ালিফাই করছে, এটা একটা পার্টিসিপল অ্যাডজেক্টিভ। তাহলে এখানে কটা ফাইনাইট ভার্ব পেলাম? 3টে। তাহলে 3টে ফাইনাইট ভার্ব মানে কটা ক্লজ হবে? 3টে ক্লজ হবে। 3টে ক্লজ মানে ফাইনাইট ভার্বের সঙ্গে সাবজেক্টও থাকবে। চলো কি কি সাবজেক্ট আছে? ওয়্যার ফ্যাটালি শুট, তাহলে কে ফ্যাটালি শুট হয়েছে? কি দিয়ে কোয়েশ্চেন করতে বলেছি? হু দিয়ে। তাহলে কে ফ্যাটালি শুট হয়েছে? 4 people। তাহলে এখান থেকে একটা ক্লজ তৈরি হচ্ছে, 4 people were fatally shoot aboard a transit train on Monday morning in a suburb west of Chicago। তাহলে এই পর্যন্ত যে আমরা পাচ্ছি একটা সিঙ্গেল ক্লজ, এই পুরোটা একটা ক্লজ। পরের ভার্বটা এসো, সেইড। কে বলেছে? অথরিটি সেইড। তাহলে এই যে অথরিটি সেইড, এই অথরিটি সেইড এইটুকু একটা ক্লজ পাচ্ছি। আরেকটা ক্লজ কি পাচ্ছি? ওয়াজ। এই ওয়াজের সাবজেক্ট কি? ওয়াজের সাবজেক্ট কি? ওয়াজের সাবজেক্ট হচ্ছে হোয়াট ওয়াজ অ্যান আইসোলেটেড এপিসোড, যেটা কিনা। তাহলে এই WH টা পাচ্ছি সাবজেক্ট হিসাবে। তাহলে এই যে আমি এখানে দেখো কার্ভ লাইন টানছি, হোয়াট ওয়াজ অ্যান আইসোলেটেড এপিসোড, এইটা একটা ক্লজ। তাহলে 3টে ক্লজ পেলাম। একটা হচ্ছে 4 people were fatally shoot aboard a transit train on Monday morning in a suburb west of Chicago। আরেকটা ক্লজ পাচ্ছি অথরিটি সেইড, আরেকটা ক্লজ পাচ্ছি হোয়াট ওয়াজ অ্যান আইসোলেটেড এপিসোড। এই 3টে ক্লজকে একসঙ্গে জুড়ে একটা সেন্টেন্স লেখা হয়েছে। তাহলে আমরা শুধুমাত্র একটা সেন্টেন্স পড়লাম। জলদি জলদি এত ডিটেলসে না গিয়ে পরের সেন্টেন্স গুলো একটু দেখে নি। দেখো পরের সেন্টেন্স, দ্য শুটার ফ্লেড। ফ্লেড মানে ফ্লি, এই ভার্বটা থেকে এসছে ফ্লেড, পালিয়ে গেছে। শুটার তাহলে সাবজেক্ট, এক্ষুনি পেয়ে গেলাম আমরা, কে পালিয়ে গেছে? শুটার, সাবজেক্ট ভার্ব। বাট ওয়াজ লেটার টেকেন ইনটু কাস্টডি। দেখো ওয়াজ একটা বি ভার্ব, এর আগে আমরা আলোচনা করেছি। বি ভার্ব ওয়াজ টেকেন, ওয়াজ টেকেন তার মানে প্যাসিভ। কেন প্যাসিভ? কারণ শুটার পালিয়ে গেছিল যখন, তখন শুটার নিজেই পালাচ্ছে, অ্যাক্টিভ ভয়েস। আর শুটারকে কাস্টডিতে নেওয়া হয়েছে। এখানে বার্ড দিয়ে এই যে ভার্বটা লিখেছে, সাবজেক্ট কিন্তু একই। দ্য শুটার ওয়াজ লেটার, লেটার মানে পরে,
ওয়াজ টেকেন ইনটু কাস্টডি, এবং টেকেনের পরে ইনটু প্রিপোজিশন বসেছে, টেকেন ইনটু কাস্টডি, কাস্টডি মানে পুলিশ ওকে গ্রেফতার করেছে। ওকে, আচ্ছা, অফিসিয়াল সেইড, এখানে একটা ও বসবে, টাইপিং মিস্টেক। অফিসিয়াল সেইড, কে বলেছে? অফিসিয়ালস বলেছে। ওকে, ফুল স্টপ। আ মোটিভ ফর দ্য শুটিং ওয়াজ নট ইমিডিয়েটলি ক্লিয়ার, তাহলে এই সেন্টেন্সের সাবজেক্ট কে? সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে মোটিভ, ভার্ব কোনটা? ওয়াজ, তাহলে মোটিভ অফ দ্য শুটিং ওয়াজ নট ইমিডিয়েটলি ক্লিয়ার। তাহলে এখানে আমরা একটা রিপোর্টের প্রথম যে অংশটা সেটা পেয়ে গেলাম। এখানে আমরা প্রিপোজিশন দেখলাম, দুটো তিনটে নতুন শব্দ দেখলাম, সেন্টেন্সের ফরমেশন দেখলাম, ক্লজ কিভাবে তৈরি হয় দেখলাম, আমরা দেখলাম হচ্ছে ক্লজ মিলে মিলে সেন্টেন্স তৈরি করছে কিভাবে। পরের স্লাইডটায় চলে যাই আমরা। পরের স্লাইডটাতে দেখো, দ্য শুটিং aboard a train at the Forest Park station in Forest Park about 16 kilometer west of Chicago was reported. আবার দেখো প্যাসিভ ভয়েস, আমি এটা এনেইছি প্যাসিভ ভয়েস দেখাবার জন্য। was reported বিভার প্লাস v3 to police around 5:30, তাহলে 5:30 এর আগে অ্যারাউন্ড কেন? কারণ 5:30 am টা শিওর নয়, তাহলে এখানে অ্যারাউন্ড প্রিপোজিশন ইউজ করছি। দ্য ভিলেজ অফ ফরেস্ট পার্ক সেইড ইন আ স্টেটমেন্ট, এই যে দ্য ভিলেজ অফ ফরেস্ট পার্ক সেইড ইন আ স্টেটমেন্ট, তার মানে কি? এটা রিপোর্টিং লেখবার একটা স্টাইল। রিপোর্টার তো উপস্থিত ছিল না, সে নিজে কিছু বলতে পারে না, কারো সূত্র থেকে সে জানতে পারে। সেটাই এখানে বলা হয়েছে যে দ্য ভিলেজ অফ ফরেস্ট পার্ক, কোনো একটা অথরিটি সেইড ইন আ স্টেটমেন্ট, কোনো একটা স্টেটমেন্টের মাধ্যমে তারা এটা বলেছে। তাহলে ফার্স্ট প্যারাগ্রাফে সমস্ত ইনফরমেশন দেওয়া হয়েছে, সেকেন্ড প্যারাগ্রাফে স্টোরি ইন ডিটেলস বলা হচ্ছে, এবং এই ধরনের স্টাইলাইজেশন ইউজ করা হচ্ছে। অথরিটি সেইড, দেখো আবার শুরু করেছে অথরিটি সেইড দিয়ে, তাহলে তোমরাও যখন এরকম ধরনের কোনো রিপোর্ট লিখবে, তুমি কিছু বলছো না এজ এ রিপোর্টার, অথরিটি বলেছে, সূত্র বলেছে, আই উইটনেস বলেছে, এই স্টাইলটা আমরা ইউজ করব। অথরিটি সেইড দ্য ভিকটিমস হু হ্যাভ নট বিন পাবলিকলি আইডেন্টিফাইড, আবার লক্ষ্য করো, হ্যাভ নট বিন পাবলিকলি আইডেন্টিফাইড, কিভাবে আছে কনস্ট্রাকশন? হ্যাভ নট been publicly identified, দেখো হ্যাভ ভার্ব আছে, রাইট, তারপরে বিন ভার্ব আছে, বিন ভার্ব কি থেকে এসছে? বি ভার্বের থার্ড ফর্ম, তারপরে কি আছে? v3, তাহলে হ্যাভ আছে, বি ভার্বের থার্ড ফর্ম বিন, তার মানে পারফেক্ট কনস্ট্রাকশন হয়েছে। পারফেক্টের সঙ্গে বি ভার্বের v3 মানে প্যাসিভ কনস্ট্রাকশন হয়েছে, তার মানে গোটা কনস্ট্রাকশনটা কি হয়েছে? এবং হ্যাভ মানে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট প্যাসিভ, তাহলে দেখো প্যাসিভ ভয়েসও হচ্ছে আমাদের। প্রেজেন্ট হ্যাভ নট বিন পাবলিকলি আইডেন্টিফাইড, ওয়ার শুট আবার প্যাসিভ, পাস্ট ইনডিফিনিট প্যাসিভ, অন এ ওয়েস্ট বাউন্ড শিকাগো ট্রানজিট অথরিটি ব্লু লাইন ট্রেন, এখানে কি প্রিপোজিশন ইউজ হয়েছে? অন, যেহেতু ট্রেনের মধ্যে সেই জন্য এখানে অন ইউজ হয়েছে। ওকে, নেক্সট, দ্য পিপল ওয়ার প্রোনাউন্সড ডেড, মার্ক দ্য ইউজ অফ ওয়ার্ডস, ওয়ার প্রোনাউন্সড প্যাসিভ, একটু আগেই দেখেছি আমরা, বি প্লাস v3, প্রোনাউন্সড, ওয়ার অ্যানাউন্সড তো বলতে পারতো, কেন প্রোনাউন্সড বলছে? কারণ যখন কেউ মারা যায়, ডাক্তার তাকে রিপোর্ট করে যে মারা গেছে, ডাক্তার বলে যে সে মারা গেছে, সেটা অ্যানাউন্স করে না, অ্যানাউন্স মানে পাবলিকলি জানানো। এবার ঘোষণা করা হলো সরকারের তরফ থেকে কতজন লোক মারা গেছে, কি হয়েছে, সেটা অ্যানাউন্স হবে, এখানে প্রোনাউন্সড। তাহলে 3 people were pronounced dead, তাহলে যে কোনো রিপোর্টে যখন কোনো মৃত লোকের কথা বলবো, তাকে ডাক্তার ঘোষণা করেছে, হসপিটাল জানিয়েছে, তাহলে হি উইল বি প্রোনাউন্সড ডেথ, সেক্ষেত্রে তাকে প্রোনাউন্স করা হবে ডেথ হিসাবে, ডেড হিসাবে। ঠিক আছে, কোথায়? এখানে অ্যাট ইউজ হয়েছে, অ্যাট দ্য স্টেশন, স্টেশনের আগে অ্যাট বসে, অ্যান্ড এ ফোর্থ ভিকটিম ডায়েট, ফোর্থ ভিকটিমের পরে ডায়েট কিন্তু প্যাসিভে লেখেনি, মনে রাখতে হবে ডাই এই কথাটা অলওয়েজ অ্যাক্টিভ, কোনোদিন প্যাসিভ হবে না, এবং বর্ন এই কথাটা কখনো অ্যাক্টিভ হবে না, সব সময় প্যাসিভ। বর্ন, বি আর বর্ন, বর্ন,
বর্ন অলওয়েজ প্যাসিভ, ডাই অলওয়েজ অ্যাক্টিভ, ডায়েট অ্যাট এ হসপিটাল, দ্য ভিলেজ অফ ফরেস্ট পার্ক সেইট। আবার সেই স্টাইলাইজেশন ভিলেজ অফ ফরেস্ট পার্ক সেইট, কারণ রিপোর্টার কিছু বলছে না। সো এই যে লেখাটা আমরা পড়লাম, কি পেলাম? এক নাম্বার, আমরা একটা রিপোর্ট দেখলাম, সেই রিপোর্ট থেকে কিছু স্টাইল কপি করলাম, আমরা দু তিনটে নতুন শব্দ শিখলাম, কিছু প্রিপোজিশন মনের মধ্যে অজান্তে ঢুকে গেল, আমরা প্যাসিভ ভয়েসকে ফলো করলাম। তাহলে একটা লেখা পড়ার মাধ্যমে আমাদের যেন একটা যা যা আমরা শিখে এসছি, যতটুকু নলেজ আমাদের আছে, এরম তো নয় আমরা আজকে ইংরাজি পড়া শুরু করছি, ছোটবেলা থেকে পড়ে আসছি, যার যেটুকু নলেজ আছে সেইটুকু যেন আরেকবার ঝাঁকিয়ে নিলাম, গোটাটা যেন একবার রিভাইজ হয়ে গেল। এবার আমি যেভাবে যত সূক্ষ্মভাবে তোমাকে ব্যাপারটা ব্যাখ্যা করে বলছি, প্রথম দিন পড়তে গেলেই কি তুমি এতটা সূক্ষ্মভাবে ব্যাপারটা ধরতে পারবে? নাও হতে পারে, কিন্তু অ্যাট দ্য ডে নাম্বার 10 তুমি অনেকটা বেশি পারবে, অ্যাট দ্য ডে নাম্বার 20 তুমি আরো অনেকটা বেশি পারবে, অ্যাট দ্য ডে নাম্বার 30 আমার আর বলার প্রয়োজনই হবে না যে রিডিং পড়ার কতটা গুরুত্ব রয়েছে। সো আমি তোমাদের কাছে চাইবো যে তোমরা বাড়িতে 15-30টা মিনিট তোমরা দাও ইংরাজিকে, প্রথম 15 মিনিট ফর রিডিং। কি পড়বে? যা তোমার ইচ্ছা। প্রাথমিকভাবে নিউজ পেপার পড়তে পারলে ভালো, না পারলে ইংরাজিতে লেখা এনিথিং আন্ডার দ্য সান, এনিথিং রিটেন ইন ইংলিশ ইজ ইউর সাবজেক্ট ম্যাটার। রিড অনলি হোয়াট মেক্স ইউ ইন্টারেস্টেড, যেটা তোমাকে উৎসাহিত করে, এরকম যা কিছু তুমি প্রাথমিকভাবে পড়তে পারো। পড়বার সময় শুধু স্ক্যান করতে থাকো, প্রিপোজিশন কি আছে, ভার্ব কি আছে, ক্লজ কি আছে, অ্যাক্টিভে লিখলো না প্যাসিভে লিখলো, ডিরেক্ট ন্যারেশনে লিখলো না ইনডিরেক্ট ন্যারেশনে লিখলো, চেষ্টা করতে থাকো, দেখো পেরে যাবে। ঠিক আছে, তাহলে এটা হলো আজকের ক্লাসের টেক। নেক্সট ক্লাস, পরের ক্লাসে আমরা সরাসরি স্পেসিমেনে চলে যাব, কোয়েশ্চেন অ্যান্সার স্পেসিমেন। আমরা গ্রামার পার্ট থেকে একটা স্পেসিমেন দেখব, আমরা ডেসক্রিপটিভ পার্ট থেকে একটা স্পেসিমেন দেখব, যে কিভাবে লেখা হয়েছে। আমরা একটা রিপ্রেসিস দেখব এবং আমরা গ্রামার পার্ট থেকে কিছু কারেক্ট সেন্টেন্সেস দেখব। আমরা আরো 2-3টে ক্লাস এরম ভাবে পুরো সিলেবাসটাকে তন্ন তন্ন করে দেখব, তারপরে আমরা চ্যাপ্টার বা টপিক ধরে একদম ক্লাস শুরু করব। তাহলে বুঝতে পারছো আমরা একটা প্ল্যানিং অনুযায়ী এগোচ্ছি। তুমি যদি এই প্ল্যানিংটার পার্ট হতে চাও, তোমাকে প্রত্যেকটা পার্টের সঙ্গে সঙ্গে থাকতে হবে, আর তোমরা যতটা করে থাকবে আমারও ততটা বলতে উৎসাহ হবে। ওকে, সো থ্যাংক ইউ। আজকে লেটস কল ইট আ ডে। আজকে এই অবধিই থাক, পরের দিন আমরা শুরু করব হচ্ছে আমাদের পরের পার্ট নিয়ে, যেটা থাকবে একটা গ্রামার বেসড কোয়েশ্চেন এবং তা নিয়ে আলোচনা, এবং একটা ডেসক্রিপটিভ বেসড কোয়েশ্চেন যেটা কিনা প্রেসিস আমি বলেই দিলাম, এটা নিয়ে আলোচনা। ওকে, থ্যাংক ইউ।